মানে নাম বলে অমৃত, আমার জানা ছিল না। আমি পরে ভাই মনে করি মাশাআল্লাহ ভালো দেখতেছেন তো। গেন্ডারি ক্ষেত, এটা গেন্ডারি কয়। গেন্ডারি ক্ষেত করলে লাভ আছে। মানে এখন করে যে সময়টা আল্লাহ পাকের এটা গজব ধরা চলে। ক্ষেত করলে মরিচ হয় না, অনেক ক্ষেত খোলা করলে হয় না। মানে আমার এটা স্বপ্ন যে লাগাই, নিজেও খাইতে পারবো, বন্ধু বান্ধব আছে তাকেও যদি একটা দিতে পারি খুশি হইব, আমি কিছু টাকাও পাইলাম, এরকম আর কি। আচ্ছা, যেহেতু আপনি শাখা পেঁয়াজের ভিতরে লাগাইছিলেন, তো পেঁয়াজের কি কোনো ক্ষতি হয়েছিল না? আমি তখন প্রবাসী চলে যাই, 5 থেকে 6 বছর আমি ওই জায়গা থেকে এসে দেখলাম যে নিজের কাজটা যদি নিজে বেশি করে করি মনে হয় যে লাভবান হইতে পারবো। এরকম আর কি, মানে চিন্তা ভাবনা করে আমি আবার কৃষিকাজে আবার লিপ্ত হয়েছি। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি সরাসরি আমাদের কৃষক বাবু ভাইয়ের জমিতে। দেন উনি হইতেছে বর্ষাকে সামনে রেখে আখ রোপণ করছে, বা কুশুল বা গেন্ডারি যেটাই বলেন, এক এক এলাকায় এক এক ধরনের নাম বলেন। দেন ওই জমিতে যাচ্ছে, ওনার ওই জমিতে আসলে কেমন ফলন হয়েছে বা কত টাকা খরচ হয়েছে, এ টু জেড ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল দেখেন, তাহলে হইতেছে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি হইতেছে আমাদের কৃষক বাবু ভাইয়ের জমিতে প্রবেশ করে ফেলছি। আর এইখান থেকে তার আখ বা গ্যান্ডারি বা কুশল যেটাই বলেন, তার জমির চেহারা অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে। আর এইখানে হইতেছে উনি 3 ধরনের জাত রোপণ করছে। এইখানে এটা যে দেখতে পেতেছেন এটা হইতেছে আপনার রস বোম্বাই জাত বলে আর কি। আর এখন যেটা দেখতে পেতেছেন এটা হইতেছে আপনার মিষ্টি দানা আর কি, ঠিক আছে। আর সামনে হইতেছে আরেকটা আছে, আমি একটু দেখাই আপনাদের। তো যেহেতু সামনে বর্ষাকাল, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক বাবু ভাই উনি কিন্তু বর্ষার সামনে রেখে কিন্তু এই আখগুলো রোপণ করছে। আর এই যে জাতটা দেখতে পেতেছেন এটা হচ্ছে অমৃত। আর হইতেছে 3 ধরনের জাতি অসাধারণ হয়েছে, আর তার জমির চেহারাও খুবই সুন্দর। তো যাই হোক, আমরা হইতেছে এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে তার এই জমিতে কি পরিমাণ কি লাগলো বা এই জমি তৈরি করতে কি কি দরকার হয়েছিল। এ টু জেড ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাই আপনাদের ক্লিয়ার করবো, আপনারা শুনতে থাকেন। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালোই আছি ভাই। ভালো আছেন না? হ্যাঁ ভাই ভালো। আসলাম আপনার কুশুলের জমিতে। তো এখানে কয় ধরনের কুশুল লাগাইছেন? এনে ভাই আমি এই জায়গা 3 ধরনের কুশুল আছে। এটা হলো মানে জাতের নাম হলো মানে গেন্ডারি সবাই কয়, কিন্তু গেন্ডারির মধ্যে তো নাম আছে নাকি? হ্যাঁ অবশ্যই। এটা হলো মিষ্টি দানা, ওই ভাষা আছে হলো রস বোম্বাই। আর ওই যে ওই পাশে এইটু আছে, মানে আমি লাগাইছি সবই শখ করে লাগাইছেন না? ওইরকম মানে যে কিরকম টাকা বেচুম, মানে ওইরকম মানে বাণিজ্যিক ভাবে কোনো মানে নাই আর কি। তো ওই পাশে কোনটা লাগাইছেন? ওই পাশে ওই যে পিএস লাগাইছিলাম, তার মধ্যে জায়গায় একদিন কিনে আনছিলাম তো, তাই খাইতে মানে খুব ভালো লাগলো। লাগাইতে হয় আর কি, এরকম আর কি। তো ওটা জাতের নাম কি? ওটা জাতের নাম যে বেটার কাছ থেকে কিনে আনছি উনি বলছে অমৃত। নামই অমৃত? নামই অমৃত, কুশুলের নামই মানে 27 আছে এটা। তারপরে যে ব্যাটারি কইতো ওই সমস্ত কুশুল, এটা বলে আবার অমৃত নতুন আইছে দেশে। এটা খাইতে কিরকম? খাইতে মানে একটু শক্ত বাজলো, কিন্তু কড়া মিষ্টি। তো অমৃত জিনিসটা আমি বুঝি না ভাই, একটু মানে ওই 27 কুশুলের মতো এইটা, মানে নাম বলে অমৃত, আমার জানা ছিল না। আমি হলো ওই হাটে থেকে 4টা কুশুল মানে খাওয়ার জন্য আর কি, বাচ্চাদের খাওয়ার জন্য কিনে আনছিলাম। তাই না আমি চিন্তা করলাম যে তাহলে এখান থেকে যে মাথার যেগুলো মিষ্টি হয় না, তা না এই পর্যন্ত যে মিষ্টি হয় না, এনতে খাইয়ে বাচ্চা ওইগুলো খাওয়ামু, আর এইগুলা আমি একটু দান লাগামু যাতে নাকি যে হয় আর কি। তা মাশাআল্লাহ আমি যে কিনে পিএস লাগাইছিলাম এখানে, পিএস এর কিনে দিয়ে লাগাই দিছি, তাই যে মাশাআল্লাহ ভালোই। তা তো দেখতেছেন ভাই, দেখেন বলে কিরকম হয়েছে। তো একটা ঝোপে আপনার কতটি করে গাছ আছে, গ্যান্ডারি আছে? এটা আছে 48টা ভাই। 48টা না? মানে গুনছেন নাকি আপনি? হ্যাঁ গুনছি, 48টা আছে। আর এই যে আছে না, আবার আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন এই জায়গাটা খুব মানে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এটাই আছে ভাই 67টা আছে ভাই। এই জায়গায় 67টা আপনি গুনছিলেন না? 100, হ্যাঁ 67টা আছে। আর দুই সাইডে যে ওই যে দেখেন ওই যে বাঁশের মতো যে উঠতেছে, ওই যে এই যে দেখেন এই যে এটা বীজ দেওয়া নেই, যে পোকায় খাই ফেলাইছে। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু এগুলো হলো ছোটবেলায় বীজ দেওয়া লাগে, নরম থাকে নাহলে খাই ফেলাইছে। বুঝতে পারছি। এই জায়গা আসলে আপনার 67টা আছে এই জায়গা। এটা জারি কিন্তু দেখতেছেন এক জাত। আচ্ছা, লাগাইছিলেন কয়টা এখানে? মানে লাগাইছি হলো আপনার এখানে লাগাইছে ভাই অনেক, আমি 25 খন্ড লাগাইছি। মানুষের যে খুই দেয় একটা করে দেন, এটা করে যে জ্বালাই উঠছে, ইমুরে একটা দুটো পোয়া থাকে না, এক গিরে এন থেকে এই চোখে থেটা এই চোখে থেটা, আমি ওইভাবে লাগাইনি ভাই। এই জায়গায় লাগাইছি আমি 30টা 25-30টা। এই যে দেখেন আবার এই জায়গা পরে মনে করেন যে 15টা লাগাইছি, 15টা খন্ড লাগাইছি, যে আপনি শ্রেণী করে আর কি। 15টা শ্রেণী লাগাইছি।
তো 15টা শ্রেণী লাগে আপনার এখানেও, তো আপনার দেখা যাইতেছে আপনার 60টার কোন বেশি লাগাই তো সমস্যা না আপনার সেগুনটা আমি কাইটা ফেলাই দেই, কিন্তু মানে চলতেছে না। হ্যাঁ 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 সেগুলো আমি করি। বুঝতে পারছি। আপনার কথা হইতেছে হলো আমি না লাগাইলে আমি কিভাবে গ্যান্ডারি পাবো? যদি এই জায়গায় 2টা লাগাইতাম কয়টা করে সর্বোচ্চ না 8টা 9টা। হ্যাঁ হ্যাঁ আমি যদি এরকম 15টা লাগাই, যদি আমার এই জায়গায় 60টা হয়, হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ, 40টা হয়, তাহলে আলহামদুলিল্লাহ, এখানে যদি 40টা আমার হলো আলহামদুলিল্লাহ। এইটা হইতেছে মিস্ত্রি দানা। হ্যাঁ, আর ওই পাশে আছে রসবুম ভাই। হ্যাঁ হ্যাঁ তো এটা হলো একেবারে ওই যে মধুর যে গদটা আছে না, হ্যাঁ 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 যে সাবান দিলে পরে গাল ভরে যায়, হ্যাঁ, হ্যাঁ। এরকম এরকম এই কুশিটা। তাই না? দুদিনও ফাঁপা হবো না, দিন যাইবো, মিষ্টি বেশি হইব। তো সবগুলোর যত্ন তো একইভাবে নিতে হয় নাকি? যত্নের মধ্যে ওই অমৃতটা যত্নটা একটু কম নিলে হয়, কিন্তু এইগুলার খুব যত্ন নেওয়া লাগে একটু বেশি। এই রসবোম্বাই আর হইতেছে হলো মিস্ত্রি দানা, এই দুটো আর কি যত্ন একটু বেশি নিতে হয়। তো এখানে আপনি কত শতাংশ লাগাইছেন? এনে কত 7% মতো জায়গা হবে আর কি। ফাঁকা পেঁয়াজ লাগাইছিলাম এই ক্ষেতে, তো এটা ফিল বাদ রাখছি, মানে ওই গাড়ার জন্য। মানে মানুষে লাগাই এলো এই যে মাথা কাইটা, মানে ডেগা কয় টুকরে, তাই না? আর আমি হলো পুরা বডি ডেই লাগাই দিছি, মানে পুরা কুশল পেঁচিয়ে লাগাই দিছি, মানে পুরা কুশল থেকে। এই যে এমনি পুয়া ছাড়া না, এই যে গিট আছে না, এই যে গিট গুলো আছে, তাই না? এরকম করে 1-1.5 রাত করে সেও দিয়ে আমি এরকম মানে পাতালে করে পিজের আকড়া আছে যেটা, ওই যে টাইনে যে আমরা লাগাই, ওইটা বসাই দিয়ে মাটিতে রেখে দিছি। মানে পাতালে করে কেটে দিচ্ছেন? হ্যাঁ, বরাবর। মানে এটার হাতে ওটার হাতে লাগাই একবারে গেছি, কোনো ক্ষুদা টুদা নাই। বুঝতে পারছি। ওইটা টান দিয়ে হেরাই, তারপরে মোটামুটি 27 দিন পরের থেকে আমি পানি দেওয়া শুরু করি। ওই যে পেঁয়াজের ওটা জোগাল দিতেছি, এর মধ্যে দেখা গেল যে এটা করবি না, ওটা ধরলো আর কি। এরকম পেঁয়াজের মতো পেঁয়াজ উঠাইয়া আমি পরে এগুলা যত্ন নিছি, জোগাল টোগাল দিয়ে দিছি। পরে ভাই মনে করছে মাশাআল্লাহ ভালো দেখতেছেন তো। গেন্ডারি খেত, এটা গেন্ডারি কয়। গেন্ডারি খেত করলে লাভ আছে, কিন্তু জোগাল দেওয়া লাগে, পাশাপাশি বোর্ডিং থাকতে। মানে এখন করে যে সময়টা আল্লাহ পাকের এটা গজব ধরা চলে। এখন আমরা তো তেমন কৃষক হইলেও মানে ভালো আর মন্দ এটা আল্লাহরে ভালো মনে ডাকতে পারি না, তাই মেঘ বৃষ্টি কমে গেছে, তারপরে আপনার তাপমাত্রা বাইরে গেছে, মরিচ ক্ষেত করলে মরিচ হয় না, অনেক ক্ষেত খোলা করলে হয় না। তাই চিন্তা ভাবনা করলাম তাহলে গেন্ডারি লাগাই পাশাপাশি, যদি কাজ হয় আর কি। গেন্ডারি ক্ষেতটা বেশিরভাগ দেশে খুব কম। এই জন্যই মানে আমার একটা স্বপ্ন যে লাগাই, নিজেও খাইতে পারবো, বন্ধু বান্ধব আছে তাকেও যদি একটা দিতে পারি, খুশি হইব, আমি কিছু টাকাও পাইলাম, এরকম আর কি। শাখা বীজও যেদিন লাগাইছি না, আমি কুশলটা ওই পাশে এরকম লাগাই গেছি। আচ্ছা, যেহেতু আপনি শাখা পেঁয়াজের ভিতরে লাগাইছিলেন, তো পেঁয়াজের কি কোনো ক্ষতি হয়েছিল না? না, পেঁয়াজের কোনো ক্ষতি হয় না। পেঁয়াজের তো কোনো ক্ষতি হয় না, পেঁয়াজ উঠে গেছে, ওরা আস্তে আস্তে বড় হচ্ছে। পরবর্তীতে আপনি পানি দিয়ে হয়তো গেন্ডারিটা বড় হয় না, কোনো মতো তাজা হয়ে থাকে, হালকা, মানে ওই যেমন ওই যে হানি আছে না, হানি ওইরকম পোয়া নিয়ে মানে কোন চেকুন হয়ে বসে থাকে, মানে তাজা হয়ে, কিন্তু আরেও না বলেও না, ওইভাবে বসে থাকে। পরবর্তীতে হাগা বীজ উঠাইলে এবার একটু ঠান্ডার ভাবটা কমে আসলো, শেষ টেস্ট দিছি ভালো, এই জন্য তার কারণে মানে। আপনি এই জমিতে কতদিন পর সেচ দিচ্ছেন? আমি মোটামুটি 10 দিন 15 দিন পর সেচ দেওয়া লাগছে এই জমিতে না? আচ্ছা, জমি প্রস্তুতের সময় আপনি কি কি সার ব্যবহার করছিলেন? এই টিএসপি, ইউরিয়া, দস্তা, এই সমস্ত বোরন, সালফার। পাতাগুলা মানে যখন নাকি এই কুশলটার জৈবন থাকে, মানে উঠতেছে কেবল, নিচের যে ছোট পাতাগুলা কাঁচি দিয়ে কাইটে দেওয়া লাগে পরিষ্কার করে, যাতে নাকি কোনো জীবাণু না ঢুকতে পারে। জীবাণু ঢুকলে কি মানে এটা গিরিয়া পোকা করলে পারে কুশলটা বাত। এই জন্য মানে ওই পাতাটা সাইটে মাইটে মানে কাঁচি দিয়ে কাইটে পরিষ্কার করে দিয়ে, তো কীটনাশক, হালকা কিছু কীটনাশক দিলে ওই পোকা আক্রমণটা মানে ফাঁকে চলে যায়। দেন এটা পোকা আছে না, কোনো একটা কেন্দ্রে আমি পোকা নাই, পোকা নাই, আমি খুব যত্ন সহকারে এরকম করে একটু করলে একলাই ভাঙ্গা। মানে প্রথম পর্যায়ে আপনার কাছে দিয়ে আর কি করতে হয় না? প্রথম পর্যায়ে যে গুড়ার ছোট পাতা গুলো থাকে, কাছে দিয়ে পরিষ্কার করতে হবে, এগুলো ভাঙ্গা যায় না। বুঝতে পারছি, মানে প্রথম নাকি কাট না হবো, ওই পর্যন্ত কাছে দিয়ে কাটতে হবে। পরবর্তীতে আপনি হাত দিয়ে ভেঙে দিতে পারবেন। পরবর্তীতে নাকি যে আপনার কাঠ ভেঙে গেল, দুই কাঠ দেখা গেল, দুইটা ডাইকে ভাঙা যায়, এই পাতা আর কি, দুইটা পাতা ভাঙা যায়, তখন আর কি আপনার হাত দিয়ে করা যায়। তো এই গেন্ডারির ক্ষেত খোলা করলে পরে খুব নগণ্য, মানে তেমন টাকা খরচ হয় না, মানে ওইরকম টাকা খরচ হয় না। তো হালকা কিছু বিষ, মানে কীটনাশক ব্যবহার করলেই মোটামুটি আল্লাহ পাক
দেয় আর কি। ভিটামিন জাতীয় কোনো কিছু না, পোকার আক্রমণের জন্য জাতীয় কিছু দিনই এই যা শুধু খালি ব্যবহার করছি। হ্যাঁ, খোল ব্যবহার করছেন? খোল ব্যবহার করছি, খোলই আমার কাছে ভিটামিন। গেন্ডারি খেতে কোনো ভিটামিন দেওয়া লাগে না। ভুট্টা খেতে যে একবার ওই যে পাতাটা বিষ আছে না, ওটার নামটা যদি আমি ভুলে গেছি। হ্যাঁ, খুবই মানে কম দাম, 100 টাকা হইলে এবারে 2 ডুব দেওয়া সম্ভব। বুঝতে পারছি। ওইটা দিচ্ছেন কিসের জন্য আর কি? আমি দিছি হলো মানে ছিদ্রিকারি অথবা যে মাছ পাতা খাইয়ে নিচ দিকে নামে, ওই পোকার আক্রমণের হাত থেকে আর কি বাঁচার জন্য। তাছাড়া অন্য কোনো পোকাই নাই। মানে আপনার নামটা আসলে বলতে পারতেছেন না? আচ্ছা, যে যারা কিনতে যায় তারা তো আপনার যে কোনো নিকটস্থ দোকানে, আপনি কীটনাশকের দোকানে যে জিজ্ঞেস করলেই মানে ওই যে খুবই কম দাম। 50 থেকে 60 টাকা পড়বো ঢোপে। বুঝতে পারছি। মানে 100 টাকা হইলে 2 ডোপ সম্ভব। আচ্ছা বাবু ভাই, আপনি আগে কি করতেন? মানে কৃষি কাজ? আমার বাবা কৃষি কাজ করতো, তাই দেখে আমি শিখছি কৃষি কাজ কিভাবে করা লাগে। তারপরে উনি যখন আগে দিনে যখন করতো, ওইরকম পোকামাকড়ের আক্রমণ ছিল না। এখন পোকামাকড়ের আক্রমণও বেশি, লাভ বেশি হয় না, তো আমি তখন প্রবাসে চলে যাই। তো 5 থেকে 6 বছর আমি ওই জায়গা থেকে এসে দেখলাম যে নিজের কাজটা যদি নিজে বেশি করে করি, মনে হয় যে লাভবান হইতে পারবো। এরকম আর কি, মানে চিন্তা ভাবনা করে আমি আবার কৃষি কাজে আবার লিপ্ত হয়েছি। পরীক্ষা স্বরূপ ভাবে আর কি প্রত্যেকটা কাজে আর কি করে দেখতেছেন? ধরেন যে বেগুন আছে, করলা আছে, তারপরে অনেক মানে ক্ষেত খোলা আছে, মানে আমি আবার লাউ লাগাইছি। বুঝতে পারছি, মানে কোনোটাই বাদ দেনি ইনশাল্লাহ। বুঝতে পারছি। যাই হোক, আপনি কৃষি জগতে যে উদ্দেশ্য নিয়ে আপনি কৃষি জগতে আসছেন, আপনি যেন ওই উদ্দেশ্য পূরণ করে। তো যাই হোক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, A to Z ইনফরমেশন আমাদের কৃষক বাবু ভাইয়ের কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদের রিপ্লাই করে জানাই দেবো। তো একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, যেহেতু সামনে বর্ষা আর অলরেডি হইতেছে আমাদের এলাকায় পানি ঢুকে পড়ছে, মানে আমাদের যে নদী আছে, নদীতে অলরেডি পানি চলে আসছে। আর এই পানি উপলব্ধি করেই কিন্তু আমাদের কৃষক বাবু ভাই এই আখগুলো রোপণ করছে। আর এগুলো হইতেছে আমার জানা মতে মেবি হাইব্রিড জাত, যদিও আমাদের কৃষক বাবু ভাই সঠিক বলতে পারছেন, তবে উনি জাতগুলা ক্লিয়ার করছে। আর এইখানে মানে এই আখের জমিতে তেমন কিন্তু খুব একটা বেশি খরচ নাই, মানে খরচ নাই বললেই চলে, তবে এখানে একটু খাটুনি বেশি, যেহেতু আপনার কিছুদিন পর হইতেছে এই আখের যে পাতাগুলো আছে এগুলো কিন্তু ভেঙে দিতে হয়। হ্যাঁ, তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।